পড়ছিলাম বেলতুলি কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা ২১। এশা মূলত গোলাপি রঙের হাওয়াই মিঠাই দেখেই সে এতটা খুশি। মৌন এশাকে চুপ করতে চেয়েও বিশেষ সুবিধা হলো না। নিবিড় এবারও এশাকে বাধা দিল না। নিবিড় টাকা দিয়ে বলল, 2টো দিন। 2টো কেন? একটাই। নিবিড় মৌনর দিকে তাকিয়ে বলল, তোর জন্য একটা। মৌন অবাক হয়ে বলল, আমি কেন? আমি কি বাচ্চা নাকি? তুইও বাচ্চা, শুধু হাতে পায়ে একটু বড় হয়েছিস, দ্যাটস ইট। হাওয়াই মিঠাইয়ের সাথে রেল লাইন ধরে হাঁটার অভিজ্ঞতা মৌনর এবার প্রথম হয়েছে। তার তো ইচ্ছে করছে লাইনের উপর দিয়ে হাঁটতে, কিন্তু শাড়ি নিয়ে এবং পায়ের তাজা ব্যথা নিয়ে তার সম্ভব নয়। তবে সে নিয়ে তার আফসোস নেই। সে তো দিব্যি বিকালের শীতল বাতাস ছুঁয়ে নিবিড়কে দেখছে। নিবিড় তার থেকে কয়েক ধাপ এগিয়ে আছে, শুধু সেই ধীরে সুস্থে পাথর দেখে হাঁটছে। এসে নিবিড়ের হাত ধরে রেল লাইন ধরে হাঁটছে আর খিলখিল করে হাসছে। এশার বেলায় নিবিড়ের ধৈর্য বেশ প্রশংসনীয়, নয়তো নিবিড়ের যা মেজাজ, এশার বায়নাতে নির্ঘাত তুলে আছাড় দিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে তেমন কিছুই হচ্ছে না, উল্টো নিবিড় তাকে প্রশ্রয় দিচ্ছে। এশার প্রতি কেন যেন তার একটু ঈর্ষা অনুভব হলো। আচ্ছা, এশাকে নিবিড়ের দেওয়া এত প্রশংসা প্রশ্রয় সে পেলে কি করত? নিবিড়ও কি তাকে হাত ধরে লাইন ধরে হাঁটতে সাহায্য করত? সেও কি খিলখিল করে হাসতো? কিন্তু কেন যেন এই দৃশ্য তার কল্পনা এলো না। কল্পনা এলো অন্যরকম কিছু। কল্পনায় সে নিবিড়কে তার আবদারের কথা বলতেই মনে হলো নিবিড় আবার তাকে বকে মুখ ভোঁতা করে দিয়েছে। ভালোই হয়েছে, বাস্তবে কিছু বলেনি। তার ইচ্ছেও হয়নি রেল লাইন ধরে হাঁটার। সে মানুষ হিসেবে ছোট হলেও মাঝে মধ্যে মান সম্মানেরও খুব চিন্তা হয়। নিবিড় তাকে ঘুরতে নিয়ে এসেছে, হাওয়াই মিঠাই কিনে দিয়েছে, এও তো অষ্টম আশ্চর্যর থেকে কম কিছু নয়। আপু, তুমি এত ঢিলেমি করে খাচ্ছ কেন? হাওয়াই মিঠাই তো তোমার নাকের মতো বোচা হয়ে যাচ্ছে। মৌনর গা জ্বলে উঠল এশার তেরা কথায়। তাদের হাঁটা আপাতত শেষ। মৌনও থেমে গেল। তুমি না খেতে পারলে আমাকে দাও, আমারটা অনেক আগেই শেষ। এশা, নিষেধ করেছি এই ধরনের কথাবার্তা বলতে। সুন্দর করে কথা বলতে শিখাইনি? এশা মৌনর রাগ দেখে দমে গেল। সে নিবিড়ের কাছে বিচার দেওয়ার চেষ্টা চালালো। ভাইয়া দেখেছ, আপা আমাকে আবার বকছে। সব সময় বকে। এশার বিচারে নিবিড়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো কিনা বোঝা গেল না। মৌন অন্যদিকে ফিরে দ্রুত বাকি হাওয়াই মিঠাইটাকে মুখে পুরে নিল। এর মাঝে হঠাৎ ফোনের ক্যামেরা ক্লিকের শব্দ শোনা গেল। মৌন তড়িৎ পেছনে ফিরে দেখল নিবিড় তার পিঠমুখী আঁকাবাঁকা সামনের ট্রেন লাইনের ছবি তুলছে। এশা তখন পাথর কুড়াতে ব্যস্ত। সে নিমিষেই ভুলে গিয়েছে নিবিড়কে সে বিচার দিয়েছিল। মৌন দীর্ঘশ্বাস ফেলল। অথচ সে বোকার মতো ভেবেছিল নিবিড় বোধহয় তার ছবি তুলেছে। এই অকেজো ভাবনা মৌনর মতো ভদ্র মেয়ের মাথায় ওকে দিয়েছে জানলে নিবিড় নিজেই হয়তো কপাল অস্বাভাবিক কুঁচকে তার দিকে তাকাবে। কি লজ্জার! ট্রেন আসতে বেশি সময় নেই। এই জন্য নিবিড় আগেই দুই বোনকে ট্রেন লাইন থেকে কিছুটা দূরত্বে সরিয়ে নিয়েছে। এর মাঝে এসে আবারও অস্ফুট স্বরে চেঁচালো। সে দূরে লেস ফিতা দেখতে পেয়েছে। লেস ফিতাও নিজের পণ্য বিক্রির লোভে এদিকে এলো। এশা মৌনর হাত না ধরে উল্টো নিবিড়ের ডান হাত ধরে ঝুলছে। মৌনের এতে বেশ বিরক্ত লাগলো। সে নিজেই এশার হাত ছুটিয়ে নিল নিবিড়ের থেকে। যা লাগবে আমাকে বল, ওনাকে বিরক্ত করছিস কেন? লেসফিতা ততক্ষণে তার জাদুর বক্স খুলে বসেছে। মৌনর কথাতে নিবিড় ভ্রু কুচকালেও কিছু বলল না। এশা তাই করলো। আবদার করলো টিপ আর খেলনার। আরও কিছু কিনতে চাইলেও মৌন কিনতে দিল না। কিন্তু টাকা দেওয়ার সময় দেখা গেল নিবিড় টাকা দিতে দিল না। কি আশ্চর্য, নিবিড় এমন করছে কেন? আমি তো কিনে দিচ্ছি, আমার মেইলিগো আছে মৌন। আমি থাকতে একটা হাঁটুর বয়সী মেয়ে কেন টাকা দিবে? দূরে সরে দাঁড়া। মৌন বেশ রাগ হলো। সে উল্টো ভাবতে লাগলো সে কিভাবে নিবিড়কে এই টাকা শোধ করবে। ভাবনার মাঝে নিবিড় ডাকলো তাকে। মৌন, সাদা চুড়িটা হাতে দিয়ে দেখতো মাপে হয় কিনা। মৌনর মনে হলো সে আকাশ থেকে শব্দ করে জমিনে এসে পড়েছে। সে লেস ফিতার বক্সের দিকে তাকালো। সেখানে কিছু রেশমি চুড়ি ওকে দিচ্ছে। মানে চুড়ি? প্রশ্ন করতে বলেছি, বাংলা বুঝিস না? মৌন মন্ত্রমুগ্ধের মতো একটা চুড়ি পরল। সবগুলো পর। মৌন সবগুলো পরতেই নিবিড় তীক্ষ্ণ নজরে তার হাতে চুড়িগুলো দেখল। অতঃপর সে দাম মিটিয়ে দিল। এতে মৌন কিছু বলার বদলে নির্বাক রইল। নিবিড় শুরুতে কিছু না বলল, ধীরে সুস্থে অন্যদিকে ফিরে বলল, কেমন বোকা তুই, শাড়ি পরেছিস অথচ হাত খালি, স্টপিড। মৌন তখন অবাকের চরম পর্যায়ে। সে কি ভুল শুনল? এই কথা কি আদৌ নিবিড় বলেছে?
নিবিড়। মৌন অনুভব করলো তার হাত মৃদু কাঁপছে, গলা শুকিয়ে কাটকাট হয়ে আছে। এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে ট্রেন দ্রুত গতিতে ছুটে এলো। ট্রেনের গতিতে জমিন অসম্ভব কাঁপছে। এসা মৌনকে শক্ত করে ধরে নিবিড়কে জিজ্ঞেস করছে মাটি কাঁপছে কেন। নিবিড় খুব স্বাভাবিকভাবেই তার উত্তর দিচ্ছে। এদিকে মৌন শূন্য চোখে ট্রেন দেখছে, হাতে তখনও চুড়িগুলো তার জড়িয়ে আছে। নাহিয়ান দাঁতের ডাক্তার অর্থাৎ মৌনদের ফাঁকা বাড়িটায় চোখ বুলালো। গতকাল সে ছুটিতে এসেছে ঢাকায়, সেই থেকেই এই বাড়িটা নীরব দেখছে। মায়ের থেকে শুনেছে ওরা নাকি বিয়ে খেতে চট্টগ্রামে গিয়েছে। নিবিড়কে ভোরে কল করেছিল, সেখান থেকে শুনেছে তার সাথে নাকি মৌনর দেখা হয়েছে। সম্ভবত ওরা ফিরতে ফিরতে নাহিয়ান আবারও রাজশাহী চলে যাবে। সেমিস্টার শেষের কারণে কটা দিন ছুটি পেয়েছে, ছুটি পেয়ে তাই দেরি করেনি। কামরুল এমন সময় ডাকলো, ছোট ভাইজান আহেন, বাজারে যাইতেন না? নাহিয়ান কামরুলের দিকে ভ্রু কুচকে চেয়ে বলল, বিকেলবেলা কে যায় বাজারে? চিনি শেষ, চিনি ছাড়া সন্ধ্যায় চা জমেনি, এর লিগা আপনার মা পাঠাইলো, আপনি গেলে একটু ঘুইরাও আইলেন। নাহিয়ান কিছু একটা ভেবে বলল, চলো। কামরুল লুঙ্গিতে গিট্টু দিতে দিতে আগাচ্ছে, তার ভাবসাবি যেন আলাদা। নিবিড় বা নাহিয়ান থাকলে তার আবার বুকের সাহস খুব বেড়ে যায়। চুরি বাটপাড়ি সবই করতে পারবে এই দুই ভাইয়ের কোনো একজনের হাত কাঁধে থাকলে। সে জানে না কেন এত ভরসা খুঁজে পায় দুজনের মাঝে। এই পরিবারের কেউ তাকে কাজের লোকের মতো ট্রিট করে না, যেন সে তাদের পরিবারের একজন। এই পরিবারের জন্য কামরুল যেন জীবন দিয়ে দিতে পারবে। কামরুল গলির মাঠে রত্নাকে দেখতেই নাহিয়ানকে বলে উঠল, ভাই সাব ওই দেখেন আমগো ভাবি, দেখেন মোবাইল ছাড়া কেমন এতিম এতিম লাগতাছে। আহারে, কল টল দিতে পারে না বড় ভাইরে। শেষ বাক্যটা বড্ড আফসোসের সুরে বলল কামরুল। নাহিয়ান ভ্রু কুচকে দেখল রত্নাকে। রত্নার রঙিন চুলি তার চোখে লাগলো সবার আগে। নিবিড়ের সাথে এই রত্নাকে ভাবতেই তার মুখ তেতো হয়ে উঠল। সে বড় ভাইয়ের রুচির সম্পর্কে অবগত। নির্ঘাত এই মেয়েকে দেখেই নিবিড় পালিয়েছে। মোবাইল ছাড়া এতিম বলতে আজ জানেন না এই কামরুল কি করছে? আমি মোবাইল চুরি করাইছে। কামরুল হো করে হেসে উঠল। চুরি মানে কি? লম্বা কাহিনী, বাড়ি গিয়া কুমো। কামরুল, বেশি পণ্ডিতি করো না, খাদে পড়লে বুঝবা। কামরুল দাঁত কেলিয়ে বলল, এইবার পণ্ডিতি আমি করি নাই ভাই, নিবিড় ভাই করাইছে, বকশিসও পাইছি মাশাল্লাহ। নাহিয়ান হতভম্ব। নিবিড় ভাই? হ, কি আর করবো বেচারা, আপনার মা তো পারতেছে গলায় ছুরি চালায় ভাইয়ের এই রত্না থুরি ভাবির লগে বিয়া করাই দিতে চাইতেছে। জাবির চা খেতে খেতে আলস্য চোখে কামরুল আর নাহিয়ানকে দেখছে। তার আজকাল বেশ বিরক্ত লাগছে। প্রায় 4 দিন ধরে মৌন নেই। কবে কোথায় গেছে তাও বলতে পারবে না, তবে সে যখন এলাকায় ছিল না তখনই গেছে সেটা নিশ্চিত। সে নেতার কিছু কাজের অন্য এলাকায় গিয়েছিল, সেখান থেকে ফিরতে না ফিরতেই শুনে মৌন নেই। মেজাজটা গরম হয় না, সেই থেকেই আজারে ঘুরছে ফিরছে আর চা খাচ্ছে। পান সিগারেট সেসব তো নিত্যদিনের সঙ্গী। জাবির তার চেলা রিপনকে কামরুলের পাশের জনকে দেখিয়ে বলল, এই মালটা কেড়ে আগে দেখছিলাম। কি কন ভাই, এইটা পুলিশের আরেক পদ, নীরব সরব নাকি কি জানি নাম। এই মাল কই থেকে টপকাইছে? থাকে কই? হুনসি পড়ালেখা করে। কই করে ওইটা কইতে পারি না, মনে হয় ছুটি ফুটিতে আইছে। আইলে হোক, আমার কি, আমার তো মৌনরে লাগবো। মঞ্জু দাঁত বের করে বলল, হা, আমাকে ভাই ভাবির লাইগা কত পাগল, এবার ভাবি আইলে বিয়াটা কইরালান ভাই। বিয়ের কথা শুনে জাবির মুখের রং পাল্টে গেল। অত্যন্ত রেগে বলল, হারামজাদা, তোরে কইছিলাম বিয়াটিয়ার নাম না নিতে, কথায় না শুনলে কয়টা দিয়ে মাথায় ঢুকাই। জাবির চায়ের খালি কাপটা রেখে বলল, পিছে আইবি না, আমি আরেক দিকে যাইতেছি। রিপন কিছু একটা আন্দাজ করে বলল, কোচিং সেন্টারের দিকে নাকি ভাই? ও ওই মাইয়াডা। জাবির পান খাওয়া লাল দাঁত বের করে হেসে চলে গেল। এতক্ষণে কোচিং ছুটি হয়ে যাওয়ার কথা। রাতে নাহিয়ানকে দীপ্ত কল করলো। নাহিয়ান এক পলক নামটার দিকে চেয়ে কল রিসিভ করলো। গলা যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, হ্যালো স্যার, আমি দীপ্ত। জানি, বলো আপনি কোথায় স্যার? ঢাকাতে। ঢাকা? ঢাকা কবে গেলেন স্যার? পরশু তো সোহারা আপুর বিয়ে, আপনি বিয়ে খেতে আসবেন না? নাহিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, যাওয়া তো সম্ভব না, তাই দূরে থেকে দোয়াই দিয়ে দিলাম। কলের ওপাশ থেকে কেউ ফিস ফিস করে কিছু বলল। দীপ্ত মুখ ফসকে বলল, আপু বলেছে আপনি নাকি অনেক নির্দয় আর পাষাণ স্যার, আপনি নাকি আপুকে বোঝেন না। ওপাশ থেকে মনে হলো দীপ্তর মাথায় কেউ জোরে পাড়ি দিল তার বোকা কথাবার্তার জন্য। নাহিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার পাশে সোহারা, তাই না দীপ্ত?